আসো। প্রথম কথা হচ্ছে, আজকের প্রথম পড়া হচ্ছে স্বভাবগত আচরণ। আমরা মানে সজাতের মধ্যে শিখন পড়ছি, তারপর হচ্ছে ওই রিফ্লেক্স শিখন না, সরি, আমাদের সজাত, শিখন, আরেকটা হচ্ছে কিছু সামাজিক আচরণ আছে। তো আমরা সজাতের মধ্যে তিনটে আছে। কি কি? এক নাম্বার হচ্ছে ট্যাক্সিস, দুই নাম্বার হচ্ছে কি আমাদের মাঝখানেরটা কি বলো, ক্রিয়া, প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স, আর এটা হচ্ছে স্বভাবগত আচরণ বা সহজাত আচরণ। এখন আমরা আজকে এটাই পড়বো, স্বভাবগত আচরণ। তো এবার স্বভাবগত আচরণের মধ্যে আমি একটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে কি, স্বভাবগত আচরণের মধ্যে যে যেই প্রাণীগুলা কতগুলো নির্দিষ্ট আচরণ মেনে চলে সেটাকে বলে ফ্যাব, ফিক্স অ্যাকশন প্যাটার্ন, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। এবার দেখো, ফিক্স অ্যাকশন প্যাটার্নের কয়েকটা ইয়া আছে। আমি যেটা বলছিলাম তোমাদেরকে পড়ে নিতে, যে ওই শ্বাস সম্মত, সর্বজনীনতা, তারপর হচ্ছে অভিজ্ঞতা বহির্ভূত, এগুলা শিখে নিতে বলছিলাম, বাট ওগুলো ওরা কম আসে। বাট এটা উদাহরণ চারটা থেকে কোশ্চেন খুবই বেশি আসে। তো এক নাম্বার হচ্ছে কি, টুন টুনি পাখির, টুনটুনি বা এটাকে আরেকটা বলে বাবুই পাখি, বাবুই পাখির বাসা নির্মাণ বা বাসা বাঁধা। এটা এটা থেকে খুব কম কোশ্চেন আসে, বাট দুই নাম্বার থেকে অনেক বেশি। এটা একটা 5 স্টার টপিক এই অধ্যায়ে। সেটা হচ্ছে পরিযান। হোয়াট ইজ পরিযান, বলতে পারবা? ইংলিশে কি পরিবহন বল? করা ওইটা কি? পরিযান বা হচ্ছে পাখির মাইগ্রেশন, পাখি মাইগ্রেশন, পাখির মাইগ্রেশনটা। এবার আমরা একটু কালারটা চেঞ্জ করি, এটা একটু ব্যাখ্যা দিই। বেশিরভাগ হচ্ছে প্যালিয়ার্কটিক অঞ্চল থেকে আসে, আর্কটিক অঞ্চল থেকে আসে। যে পাখিটা বেশিরভাগ, এরা হচ্ছে 40% পাখি এখান থেকে আসে। 40% পাখি, যত পাখি মানে মাইগ্রেশন হয় শীতকালে। সো এবার এখানে একটা পাখির নাম একটু ভালো করে জানতে হয়, সেটার নাম কি বলছিলাম? চামচের মতো ঠোঁট, চামচ ঠুটি। হ্যাঁ। আর কাদা কি করে, কাদা থেকে মাছ ধরে খায়, এই জন্য হলো কাদা খোঁচা। একসাথে, কাদা খোঁচা। ঠিক আছে? হুম। হুম। এরা বেশিরভাগটাই করে কোন সময়? অক্টোবর, শীতকাল যখন শুরু হয়, অক্টোবর থেকে মার্চ, এটা মনে রাখবা। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এরা বেশিরভাগ ইয়া করে, পরিবহন করে। ঠিক আছে? এটা খুব, হুম। এটা কোন কোন জায়গা থেকে আসতে পারে, যেমন হচ্ছে আটলান্টিক আসতে পারে, অনেক জায়গা থেকে আসতে পারে, কোনো নির্দিষ্ট ইয়া নাই। বুঝছেন? একটু ক্লিয়ার? জি। কিন্তু কেন আসে এরা, বলতে পারবা? শীতকালে ওখানে বেশি বরফ পড়ে, এই জন্য এখানে খাবারের হ্যাঁ, খোঁজে আসে। এবার আমি তোমাকে সুন্দর করে প্রশ্নটা লিখি দিই, উত্তরটা, হ্যাঁ? কারণ কি, পরিযানের কারণ, এটা পরীক্ষা আসে, দেখবা চিটাং বোর্ড বলো, বিভিন্ন বোর্ডেই পরিযানের কারণ আসছে। প্রথম কথা হলো পরিবেশগত কারণ আছে। পরিবেশগত কারণ কি? শীতকালে খাবার কমে যায়, খাদ্যের স্বল্পতা, খাদ্যের স্বল্পতা, অল্প পরিমাণ খাওয়া থাকে, সবাই খাইতে পারে না, এই জন্য চলে আসে এক। দুই নাম্বার হচ্ছে অত্যাধিক শীত, তোমার যে কথাটা বলছো। আর ওইদিকে শীতকাল হওয়া মানে দুর্যোগ প্রবণ সময় হয়ে যায়, বুঝছো? তো ওটা হলো প্রতিকূলতা। প্রতিকূলতার মধ্যে মনে রাখবা জড়ো আবহাওয়া,
হাওয়া। ঠিক আছে, একটা পরিমাণগত গেছে। আরেকটা হচ্ছে কিছু হরমোনাল কারণ আছে ওদের, কিছু হরমোনে এটার কারণে এরা করে। হরমোনটা হচ্ছে কি থাইরক্সিন। থাইরক্সিন হচ্ছে থাইরয়েডের T4 বলি আর কি আমরা, T4 থাইরয়েড থেকে নিঃসরিত হয়। গোনাডোট্রপিন প্রজননের জন্য লাগবে। এগুলা গ্রোথ হচ্ছে ঠান্ডাতে কম হয়, আবার একটু গরমকালে গরম অঞ্চলে বেশি হয়। গোনাডোট্রপিন। ঠিক আছে। আর হুম। আরেকটা হচ্ছে জনন কোষের উদ্দীপনা। উদ্দীপনা উদ্দীপনা। আর আরেকটা জিনিস হচ্ছে চর্বি সঞ্চয়। চর্বি সঞ্চয়, জনন কোষের উদ্দীপনার কথা মনে রাখবা। শীতের শেষে আমাদের ওদের জনন কোষের পরিপক্কতার প্রয়োজন হয়। তো জনন কোষ যেন পরিপক্ক হইতে পারে, তাই ওরা এখানে চলে আসে শীত শেষে। লম্বা দিন হবে, লম্বা দিনের মধ্যে আমাদের ওদের জনন কোষের পরিপক্কতা লাগবে। ঠিক আছে, হুম। এটা একটু মনে রাখ। পরিপক্কতা, এই জিনিসটা, এই চারটা পয়েন্ট যদি তুমি পরীক্ষার হলে লিখতে পারো, চর্বি সঞ্চয় করা, এগুলা যদি লিখতে পারো, তোমার এখানে চারে চারে পেয়ে যাবে। চারের জন্য যদি আসে, তিনের জন্য আসে, 3 নাম্বারে অ্যান্সার দিয়ে ফেলতে পারবে। 1 নাম্বার গেল। এরপরে আসলো কি, মাইগ্রেশনের পরে, মাইগ্রেশন গেল, মাইগ্রেশন পরে কি আসলো? মাকড়সার হুম, পরিযানের গুরুত্ব। না, এরপরে কি, মাইক্রোসার পরে কি আসে? বাংলাদেশের পরিযায়ী পাখি, আবার মাকড়সার জাল আছে। হুম, এবার হচ্ছে পরেরটা হলো মাকড়সার জালটা একটু পরে। মাকড়সার জাল। মাকড়সার জালের একটা জিনিস বলছিলাম, মাকড়সার জাল যেই প্রোটিন দিয়ে গঠিত হয়। অনেক শক্ত, মানে শক্ত না, হয় ওটা ওই নাকি? প্রোটিনটার নাম কি? ও, স্ক্লেরোপ্রোটিন। স্ক্লেরোপ্রোটিন, সিল্ক এটা এবার। গ্রন্থি। আচ্ছা, আর স্ক্লেরোপ্রোটিন। আর গ্রন্থিটার নাম কি বলো? সিল্ক গ্রন্থি। সিল্ক গ্রন্থি। হ্যাঁ, সিল্ক গ্রন্থি বলে, বিশেষ ধরনীয় সিল্কের গ্রন্থি বলে। আরো সুন্দর করে যদি বলে, এটা একটা নাম আছে, আমি একটু পরে লিখতেছি, দাও। সিল্ক গ্রন্থি, গ্রন্থি বা বিশেষ উদরীয় সিল্ক গ্রন্থি, যেটা থেকে খরিত হয়, সেটা হচ্ছে কি সুতার মতো। এটা হচ্ছে স্ক্লেরোপ্রোটিন দিয়ে গঠিত। স্ক্লেরো, এটা অনেক শক্ত প্রোটিন। এই দুইটা জিনিস মনে রাখবে, এটা কতটুক শক্ত আর কতটুক স্থিতিস্থাপক। এটা ইস্পাত থেকে 5 গুণের বেশি শক্ত হতে, 5 গুণ বেশি শক্ত। আর নাইলন আছে না, নাইলনের জামা কাপড় যারা পরছো জানো, নাইলনের দড়িও দেখছো, নাইলনের থেকে 2 গুণ স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক, যতটুক না পড়লেই নয়, ততটুক আমি পড়াইতেছি। এবার দেখো, তো এই গ্রন্থিগুলার একটা নাম আছে। গ্রন্থিগুলার নাম হলো স্পানারেট বা স্পিনারেট। মনে রাখলে হবে, স্পিনারেট এক নামে বল, স্পিনারেট, মনে থাকবে। বিশেষ উদবীয়টা মানে কি? উদরীয় না, উদরীয়। উদর মানে হচ্ছে বুক। উদর মানে হচ্ছে কি, অ্যাবডোমেন, পেট। বক্ষ আচ্ছা। হইলো বুক, উদর হচ্ছে পেট। তো এটা মনে রাখবো, শেষ। এটা এটা কে দেখছিল? বিজ্ঞানীর খাইরে কাজ নাই, বাসা বাড়াই মানে মাকড়সার জাল দেখছিল কে? হ্যান্স
ফিটাস। হ্যাঁ তো ঠিক আছে, এই তো এই কটুক জানলে হবে, কিন্তু এখানে সবচেয়ে বেশি আসে হচ্ছে এই টপিকটা, পরিযান। আর এই টপিকটা 4 নাম্বারটা, 4 নাম্বারটা আবার ব্লু কালার লিখি, কি 4 নাম্বারটা কি? অপত্যের যত্ন, তাই না? হুম। হ্যাঁ মাছ, ব্যাঙ, পাখি। হ্যাঁ। হ্যাঁ, মানুষের করে না? করে না আসলেই। তুমি প্যারেন্টাল কেয়ার। ছোটবেলা তোমারে খাওয়ায়, তোমার যত্ন নেয়, তোমার প্যাম্পাস থেকে শুরু করে সবকিছু পরিবর্তন করে, তাহলে তোমার যত্ন নেয় না, তাই না? নির্যাতন না করে। না, নেই নেই। কিন্তু স্যার একটা টাইমে গিয়ে তো নির্যাতনই করে। তোমাদের খারাপের জন্য করে নাকি? অনেক তোমার ক্ষতি হয়। হ্যাঁ, তুমি তোমার ডিগ্রিটা নিয়ে থাকি যাবা, তাই না? তোমার বাবা মা ওটা বিক্রি করে খাবে, তাই না? না। আহ, মেইনলি বইতে আছে মাছ, আর একটা হচ্ছে ব্যাঙ, পাখি। উভচর। উভচর, হুম। উভচর মানে হচ্ছে সরীসৃপ গুলা। মানে হুম। সরীসৃপ না, সরি, ওই ব্যাং ট্যাং জাতীয় গুলা। এছাড়াও কিন্তু ইয়ারাও করে, পাখিরাও করে, পাখিরাও মুখে করে খাওয়া নিয়ে আসে কিন্তু বাচ্চাদের জন্য। হ্যাঁ, তারপরেও এখানে বলছে হেডলাইনে স্তন্যপায়ীও করে, মাছ, ব্যাঙ। কিন্তু মেইনলি তোমার বইতে উদাহরণ আছে দুইটার, মাছ আর ব্যাং। ব্যাঙেরটা এক লাইনে মনে রাখবা, ব্যাংটার নাম কি? গ্র্যাডিয়েটর ব্যাং। গ্ল্যাডি প্যারেন্টাল কেয়ার কাকে বলে এটা লাগবে? এই তো এইটাই তো, যত্ন নাও। হুম। এই দেখো, গ্ল্যাডিয়েটর ব্যাং। হ্যাঁ, গ্ল্যাডিয়েটর ব্যাঙে কি করে? মার্চ, ওরা প্রজনন সময় কখন? মার্চ থেকে, মানে বর্ষাকালের সময়, মার্চ টু সেপ্টেম্বর পর ডিম পাড়ে। প্রজনন সময় এটার, ওদের সময়। তো জননকাল বা জনন সময়। তো ওই সময় ওরা ডিম পাড়ে, ওদের ডিম থেকে লার্ভা হয়। লার্ভাটা 40 দিন সময় নেয়, 40 দিন মধ্যে রূপান্তরিত হয়। এই সময় পর্যন্ত তারা যত্ন নেয়। একটা গর্ত তৈরি করে গর্তের মধ্যে রাখে, এটা বইতে ছবি সুন্দর করে দেওয়া আছে। কিন্তু মাছেরটা তুমি বুঝতে পারবা না। মাছেরটা সবচেয়ে ইম্পর্টেন্ট, 5 স্টার দিয়ে রাখো। তো এখানে দেখো, মাছের যে জিনিসটা লাগবে, মাছটার নাম কি? 3 কাঁটা বিশিষ্ট স্টিকল ব্যাগ। স্টিকল ব্যাগ। এবার দেখো, যে জিনিসটা আমি তোমাকে বলবো স্টিকল ব্যাগে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি? ইথোলজি জনককে, স্থপতি জিজ্ঞাসা করি না, জনক জিজ্ঞাসা করছি। এক সেকেন্ড। তিন নিকো টিম্বার। হুম, নিকোটিন তিন বা বেনজিন 3 বার জেন। টিম্বারজেন। হ্যাঁ, নিকো 3 বার টিম্বারজেন। জেন। তো এই উনি উনি ওনার যে আচরণ, যে আচরণগুলো সর্বপ্রথম এটা এই মাছটা দিয়ে উনি আবিষ্কার করছিল। মাছটা কি করে? মাছটার সুন্দর কিছু জিনিস আছে। এরা বসন্তকালে জননকাল। বসন্তকাল কখন হয়? ধরো মার্চ, ফেব্রুয়ারি। হুম, ওই সময় ওরা, এখন ওদের ম্যাচিওর হইতে একটা সময় লাগে, 1 থেকে 3 বছর সময় লাগে। ওদের প্রজনন কাল হইতে হলে 1 থেকে 3 বছর বয়স হওয়া লাগে মাছের। এখন প্রজননের সময় তারা একটা আকৃষ্ট করার জন্য, হুম, ডান্স করে। পুরুষ মাছ মহিলা মাছকে আকৃষ্ট করার জন্য নৃত্য করে। এই হ্যাঁ নৃত্যটার একটা নাম আছে। জিগজ্যাগ। হ্যাঁ, আকৃষ্ট করার জন্য নৃত্য প্রদর্শন করে স্ত্রী মাছকে। মাছ আচ্ছা, মাছের কি কোনো লিমিট বয়স আছে যে এই বয়সের পরে মারা যাবে? হইতে পারে 3-4 বছরে, অনেক সময় অনেক মাছ তো 3-4 বছর, বেশিরভাগ মাছ তো 3-4 বছরে মারা যায়, তাই না? স্ত্রী মাছকে। সাগরে তো অনেক বয়স্ক মাছ মাছ থাকে, ওই জন্য বলতেছি। ওরা সব মাছ তো এত বছর বাঁচে না, ইলিশ মাছ 1-2 বছর পরে মারা যায়।
রুই মাছ 5-6 বছর পরে মারা যায়, এগুলো একটা এক একটা এক এক রকম আর কি। আকৃষ্ট করার জন্য জন্য জিগ জ্যাগ নাচ প্রদর্শন করে, জিগ জ্যাগ নৃত্য প্রদর্শন করে। হ্যাঁ, সব ছেলেদেরকেই করতে হয়। ঠিক আছে। হ্যাঁ। ও, আর এটার আগে জিগ জ্যাগ নাচ করার আগে ওরা কি করে, মানে যখন প্রজনন কাল শুরু হয় ওদের, বাসা নির্মাণ করে ফেলে। মানে বাসা বাড়ি না থাকলে কেউ কোনো মেয়ে পাত্তা দিবে না, বুঝছো? দিন শেষে এটা প্রাণীর ক্ষেত্রে হোক, উদ্ভিদ ইয়ার ক্ষেত্রে হোক, মানুষের ক্ষেত্রে হোক। শুরুতে কি করে, বাসা নির্মাণ করে। বাসা নির্মাণ করে স্ত্রী আকর্ষণ করার জন্য, আকৃষ্ট করার জন্য কি করে, জিগজ্যাগ নৃত্য প্রদান করে। তারপরে কি করে, ম্যানিপুলেট করে, আসো তোমাকে নাচ দেখেছি, এখন তুমি ডিম পাড়ো। হ্যাঁ, হ্যাঁ। স্ত্রী মাছকে বাসায় এনে ডিম পাড়ে। ঠিক আছে। হুম। ডিম পাড়ানোর পরে কি হয়েছে, এখন এবার কাজ কি? যত্ন করবে। হ্যাঁ, ডিমের দিকে, ডিমের মধ্যে এবার অক্সিজেন লাগবে, ডিমের অক্সিজেন লাগবে ও পানি লাগবে। তো ওরা পাখা জাপটায় কি করে, পানির স্রোতটা প্রদান করে, পানির স্রোত প্রদান করে। এই পানির স্রোত প্রদান করাকে কি বলে, ফ্যানিং বলে। হুম। প্রদান করে, একে ফ্যানিং বলে। একই সাথে বাচ্চাগুলাকে, ডিমগুলাকে ইয়ে করে, সুরক্ষা দেয়, পাহারা দেয়, প্লাস পাহারা দেয়, পাহারা দেয়। ঠিক আছে, এভাবে হচ্ছে তাদের যত্ন নেওয়ার যেই বৈশিষ্ট্যগুলা ওটা প্রদর্শন করে। ঠিক আছে। হ্যাঁ। হুম। হুম। ঠিক, এটা হচ্ছে আমাদের পাখিও অনেকভাবে যত্ন নেয়। পাখি জননকালের সময় যেমন হচ্ছে ইয়া এখানে বেশিরভাগ ওই সিগালের কথা বলার কথা, বা হ্যারিং গাল একটা আছে দেখো, সমুদ্রের চিল, সিগাল। ওরা বসন্তকালে হুম। প্রজনন সময় হয়, ওরা কি হয়, সবাই যত্ন নেয়। এখানে পাখির জন্য একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কোন পাখি নিজের বাচ্চাদের যত্ন নেয় না। কোকিল। কোকিল পাখি কাকের বাসায় ডিম পাড়ে, এটা ছোটবেলায় পড়ছিলা। হুম, কাকে শুনছি। ওই ওই নেগেটিভ অন্তঃক্রিয়া বা ঋণাত্মক অন্তঃক্রিয়ার মধ্যে ছিল শোষণ। ঠিক আছে, হ্যাঁ। অ্যান্টিবায়োসিস, প্রতিযোগিতা, শোষণের মধ্যে ছিল। ওই, আরে মিউচুয়ালিজম, কমনসেলিজমের পরে যে আরো তিনটা ছিল, শোষণ, প্রতিযোগিতা। তো কোকিল বা কাক হচ্ছে কাকের বাসায় যায়, কোকিলে ডিম পাড়ে, ও নিজের বাচ্চার যত্ন নেয় না। কোকিল, আরেকটা এখন নতুন করে শিখবো হলো কাউবার্ড। কাউবার্ড এই দুইটা যত্ন নেয় না, আর সকল পাখি নিবে, বুঝছো? হ্যাঁ। নেয় না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট লাইন। বাট এখানে মাছের জিনিসটা সবচেয়ে সুন্দর করে ব্যাখ্যা দিতে হয়, না হলে ধরা খাই যাবা, নাম্বার দিবে না। মাছ, এখানে আজকে যা পড়েছি তার মধ্যে দুইটাই সিকিউ আসে, এক হচ্ছে পরিযান, আর একটা হলো মাছ। শেষ, এবার হচ্ছে আমাদের ফ্যাপ শেষ, সহজাত আচরণ। এবার আমরা শিকন শিখবো। শিকনের মধ্যে, তুমি শিকন শিখার আগে আমরা শিকন আর ইয়ার পার্থক্যটা লিখি, দেখি। দাও, আসো। শিকন, বুঝলাম না তো। সহজাত। শিখন আর না সহজাত। না, শিকন তো সহজাতের অংশ। তো এখানে বইয়ে সরি সরি একটা আছে। সরি 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 সহজাত আর শিকন তো আলাদা, সরি। সাপেক্ষ হচ্ছে শিকনের একটা অংশ, যা আমি বলতেছি। সহজাত, শিখন শিখন। সহজাত আচরণ, এটা তুমি এই ওয়ার্ডটা থেকে সবকিছু শিখে ফেলবা, বুঝছো? আমি লিখি, সহজাত আচরণ।
এটা পরীক্ষা অনেক বেশি আসছে, তো এই জন্যই আমি তোমাকে দেখাচ্ছি। সহজাত ওয়ার্ডটা দেখো, আমি পার্থক্যটা তুমি সহজাত থেকে শিখে দিবে। সহজাত আচরণ। সহজাত মানে কি? সেটা স্থির হবে। কি হবে? স্থির হবে। স্থির হবে। তারপরে এটা কি বলতে পারো? সহজাত। আর কি বলতে পারো? স্বভাবগত হবে। কিছুক্ষণ আগে দেখছো স্বভাবগত আচরণ। স্বভাবগত হবে, দন্তস্ব দিয়ে মনে রাখো। স্থির, স্বভাবগত, সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট। ঠিক আছে। হ্যাঁ। এবার দেখো, তারপরে মনে রাখবা বর্গীয়ার্য। বর্গীয়ার্য দিয়ে মনে রাখবা জন্মগত। এটা কখন? জন্ম থেকে থাকবে, বুঝছো? হ্যাঁ। তারপরে জিন। জিন নিয়ন্ত্রিত। জিন নিয়ন্ত্রিত। এবার দেখো তুমি নিয়ন্ত্রিত। এবার দেখো জিন যদি নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, জিন যদি নিয়ন্ত্রণ করে সেটা কি বংশ পরম্পরায় যাবে না? হ্যাঁ, যাবে। পরাই যাবে। তাহলে আর এটা বুঝলা। আর আচরণের অ দিয়ে মনে রাখবা, এটা অভিজ্ঞতা সম্পূর্ণ কোনো কিছু না, এটা জন্মগত থাকে, তাইলে অভিজ্ঞতার সাথে কোনো সম্পর্ক নাই। এবং অভিযোজন হবে না, মানে পরিবর্তন হবে না। অভিযোজন সম্পর্কিত নয়, এই দুইটা সম্পর্কিত নয়। এখানে কয়টা পয়েন্ট পাইছো? কয়টা পার্থক্য পাইছো? দেখো তো। 7টা। হ্যাঁ, এখানে চারটা, ওইখানে তিনটা। তিন তিন ছয়, ছয়ে দুয়ে আট। ঠিক আচ্ছা, আছে। 8। 8টা হ্যাঁ। পয়েন্ট পাই গেছো, তাহলে কি হয়ে গেছে? এক হচ্ছে স্বভাব। সহজাত হচ্ছে কি জন্মগত, জিন দ্বারা নিয়ন্ত্রিত, বংশ পরম্পরায় অতিক্রম করে, সুনির্দিষ্ট, স্বভাব, স্বভাবজাত। ঠিক আছে। অভিজ্ঞতার হুম। প্রয়োজন নেই। অভিজ্ঞতা বা অভিজ্ঞতা অভিযোজন হয় না, সম্পর্কিত না, এবং স্থির। আরেকটা মনে রাখবা, এটা বুদ্ধির সাথে সম্পর্ক নেই। ওদের বুঝছো? বুদ্ধি বুদ্ধি লাগে না। বুদ্ধির সাথে, এটা কমন সেন্স, এটা বুঝছো? সাথে সম্পর্কিত নয়, সম্পর্ক নেই। এবার তাহলে শিখন গুলা কি হবে তাহলে বলো তো? শিখনে শুধু একটাই হ্যাঁ, দুইটা হ্যাঁ। সেটা হচ্ছে অভিযোজন, আর হচ্ছে অভিজ্ঞতা, আর বুদ্ধির সাথে সম্পর্ক আছে একটু করে। হ্যাঁ, তিনটা। তিনটা হ্যাঁ, আর বাকিগুলা না। স্থির না, স্বভাবগত না, সুনির্দিষ্ট না, জন্মগত না, জিন নিয়ন্ত্রিত না, বংশ পরম্পরায় যায় না। শেষ। সব না। হ্যাঁ। তাহলে আমি সুন্দর করে তোমাকে এটা বুঝিয়ে দিছি, সহজাত থেকে বুঝিয়ে দিছি। কখনো ভুল করিও না ভাই, প্লিজ। তো এবার দেখো, এবার আমরা শিকনটা একটু করে পড়ি। শিকনটার সবচেয়ে ভালো উদাহরণ দিছে হচ্ছে আমাদের বিজ্ঞানী কে? ট্যাবলো। কারণ কি? শিকনটা হচ্ছে মূলত আহ কি বলে, এটা তোমাকে প্র্যাকটিসের উপরে নির্ভর করে। এটা কখনোই ইয়ার উপর নির্ভর করে না, তোমার কি বলে, শুধু ব্রেন ইয়া দ্বারা নিয়ন্ত্রিত না, স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত না। এটা হচ্ছে কি একমাত্র জিনিস যেটা ব্রেন দ্বারাও নিয়ন্ত্রিত হইতে পারে। বুঝছো? যদি এটা হুম। সংজ্ঞাটা লিখি, সংজ্ঞাটা বলি, অতীত অভিজ্ঞতা। অতীত অভিজ্ঞতা বা অনুশীলনের ফলে আচরণের স্থায়ী পরিবর্তনকে, আচরণের স্থায়ী পরিবর্তনকে স্থায়ী হইতে হবে। কিছুদিন ধরো তোমরা রাতে কয়দিন জাগছো আর রাতে ঘুম আসে না, কয়দিনের জন্য, এটা কি স্থায়ী পরিবর্তন না? এ শিখন বল। শিখন বলে। শিখন শুধুমাত্র ইয়া কি সুষমা কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এটা ব্রেন দ্বারাও নিয়ন্ত্রিত। বুঝছো? হ্যাঁ। মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত। তো এবার দেখো,
যে জিনিসটা আমরা জানবো এটা হচ্ছে উচ্চ শ্রেণীর উদ্ভিদ প্রাণীতে পাওয়া যায়। এবার প্যাভলভের আমরা ইয়াটা দেখাবো। প্যাভলভটার মধ্যে একটা জিনিস মনে রাখবা, প্যাভলভ বিজ্ঞানী এটাকে দুই ভাবে ভাগ করছে, একটা হচ্ছে আপেক্ষক, অনাপেক্ষক। প্যাভলভ এটাকে শিকনকে কয় ভাবে ভাগ করছে? 2 ভাগে। কিভাবে? অনাপেক্ষক মানে, আর আপেক্ষ সাপেক্ষ মানে উনি মূলত দুইটা জিনিস ইয়া করছে। এটা হলো রিফ্লেক্সের বা কি বলে, এটাকে বলে রিফ্লেক্স বা প্রতিবর্তক ক্রিয়া থেকে দুইটা ভাগে ভাগ করছে। যেটা হচ্ছে নর্মালি আমরা করি কি, নর্মালি ধরো আগুনের সামনে হাত দিলে কি হাত সরাই ফেলি, ওটা হচ্ছে অনাপেক্ষক। কিন্তু সাপেক্ষক গুলা কি আমরা অর্জন করতে হয়, নিজে 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 শিখতে হয়। তাহলে আমরা সাপেক্ষটা শিখি, ঠিক আছে? হ্যাঁ। হুম, তাহলে সাপেক্ষটা শিখি, একদম ছবি সহ শিখাবো। আসো, সাপেক্ষ 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 প্রতিবর্তক ক্রিয়া। প্রতিবর্তক ক্রিয়া আমরা যেটা পড়ছিলাম এর আগে সেটা ছিল অনাপেক্ষ, আনকন্ডিশনাল। এবার দেখো, ধরো একটা কুকুর আছে, কুকুরকে যদি আমরা খাওয়া দিই ওর লালা আসবে? খাওয়া দিলে লালা আসে না? তোমার নিজেরও তো খাওয়ার কথা চিন্তা করলে লালা আসবে খিদা লাগলে, হুম, হুম, আসে। আসবে। কিন্তু আমরা যদি একটা কুকুরকে একটা ঘন্টা বাজাই, কোন একটা সাইরেন বাজাই, ওর মুখে লালা আসবে? না। এবার ঘন্টা মনে করো, ঘন্টা বাজাইছি, হ্যাঁ ঘন্টা বাজাইলাম, তাহলে ওর কুকুর যদি হয় কুকুরের লালা আসবে না। বক্স হচ্ছে না কেন? দূর। লালা আসবে না। কিন্তু এটা এটা কি কি বুঝাইতেছি দাঁড়াও, এটা হচ্ছে সাপেক্ষণের আগে, মানে কোনো কন্ডিশনের আগে। তুমি পরীক্ষার হলে যদি এটা দেখে দিতে পারো রে সুন্দর করে, বা কুকুরের মুখ সহ যদি আঁকতে পারো আরো ভালো। হুম, কুকুরের মুখ আমি যদি হাতটা করে তোমাদের দেখাই, হ্যাঁ এটা একটা চোখ দিয়ে দাও, এ লালা পড়তেছে, হ্যাঁ এটা নাক দিছি, একটা বক্স, এটা একটা চোখ, এটা একটা নাক, এখানে লালা পড়তেছে না, ঠিক আছে? আসো, এবার ধরো তুমি আগে ঘন্টা বাজাইলা প্রতিদিন, এরকম করে করে ধরো 1 মাস 2 মাস এরকম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঘন্টা বাজাইলা। আগে আগে ঘন্টা বাজাইছো, আর ওইটার পরে খাবার দিলাম তাহলে ওর হ্যাঁ লালা আসবে তখন। হ্যাঁ, তার লালাটা আসতেছে খাবারের জন্য, ঘন্টার জন্য না, তাই না? হ্যাঁ, ঘন্টার জন্য না, হ্যাঁ। দিল, তারপরে খাওয়া আসলো, এটা হলো খাবার দিলাম, উপরে লিখে দিই খাবার। খাবার দেওয়ার কারণে কি হয়েছে, ওর লালা আসলো। এরকম করে করে অনেকদিন ট্রেনিং দিলা। এবার পরবর্তীতে এটাকে বলে হলো সাপেক্ষণের সময়, এখন কন্ডিশনটা আসতেছে, ঘন্টা বাজে তারপরে খাবার দিই, সাপেক্ষণের সময়। এবার পরবর্তীতে দেখলাম যে একটা নির্দিষ্ট সময় পর আমি ঘন্টা বাজাইলেই তার লালা আসে, কারণ কি তারপরে খাওয়া দিব আমি, তাই না? এই কথা ভেবে ওর ঘন্টা বাজাইলে কি আসে, লালা আসবে। লালা আসে। এটা পরীক্ষা আসছে সুন্দর মতো। তো এটা কি বলবা, এটাকে বলবো সাপেক্ষণের পর, সাপেক্ষণের পর, ঠিক আছে? হুম, তো সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া আমরা পড়ে ফেলছি গত ক্লাসের 2 নাম্বার টপিকটা শেষ আমাদের, মানে হচ্ছে আমরা সব সহজাত পড়ছিলাম, শিকন, আরেকটা হচ্ছে স্বভাবগত, এখন খালি স্বভাবগত বাকি আছে আমাদের, বুঝছো?
বা হ্যাঁ সরি স্বভাবগত না, সামাজিক আচরণটা বাকি আছে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্টটা বাকি আছে। 3 নম্বর পয়েন্ট থেকে আরো বেশি কমন কোশ্চেন আছে, সেটা হচ্ছে মৌমাছি। ঠিক আছে, তো এই জিনিসটা বুঝছো? এটা হচ্ছে সাপেক্ষর সময় কি হয়, সাপেক্ষর পর কি হয়, ঘন্টা বাজাইলেই তার হুম। লালা আসবে, শেষ। তাহলে আমাদের শিকন শেষ। শিকনের কয়েকটা উদাহরণ আছে, ধাপ আছে, এগুলো একটু দেখে নিও। এগুলো তেমন একটা আসে না, বুঝছো? কিছু অভ্যাসগত হইতে হুম পারে, কিছু যেমন হচ্ছে ধরো, তো আমরা কি মানে আমরা কি পড়ালেখা করতে অভ্যস্ত, এটা অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, তোমরা না, আমরা হুম আমরা তোমরা বাদ, তুমি পড়ালেখা করো না তো। না, করি। এটা হচ্ছে, তারপরে হচ্ছে ধরো হাঁস মুরগিকে খাওয়া দিলে ওরা আসে, একটা নির্দিষ্ট সময় ওরা খাওয়া খাইতে আসে, অভ্যাস হয়ে যায় ওদের, এগুলো একটু দেখবা। এবার হচ্ছে আমরা একটু একটা এমসিকিউ টপিক পড়ি, সেটা হচ্ছে অ্যালট্রুইজম। অ্যালট্রুইজম অ্যালট্রুইজম মানে একজন একজনের উপকার করা। হ্যাঁ, একজন আরেকজনের হুম। উপকার করা, উপকার বা কর। সমাজের 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 সদস্যদের পারস্পরিক সহযোগিতা। সমাজের সহযোগিতা, হ্যাঁ, হুম, অ্যালট্রুইজম, এটা মনে রাখবা। তো এখানে কি কি হইতে পারে, যেমন আহ ওই একটা সুন্দর উদাহরণ হচ্ছে একটা চিত্রা হরিণ, সুন্দরবনে চিত্রা হরিণ, হরিণ গুলাকে চিত্রা হরিণ বলে, ওর ডিজাইনটা দেখি, ডিজাইনটা থেকে বলছে উপরে। আর হচ্ছে রেসাস বাদর, বানর, মাংকি। বুঝতেছে না কেন? রাহুরি। দাও তো, বেশি ইয়ে হয়ে গেছে তো। আয় হায় হায়, সব নোট গেছে গা। আয় হায়, সবগুলা নোট গেছে গা। সমস্যা নাই, থাক, বাদ দাও। সবচেয়ে ভালো হচ্ছে যে কি, চিত্রা হরিণ, কি চিত্রা। চিত্রা হরিণ প্লাস রেসাস বাদর। ওই, এটা সবচেয়ে সুন্দর হচ্ছে কি, বাঘ আসতেছে সাপোজ, বাদরগুলা গাছের মধ্যে থাকে সাধারণত। হ্যাঁ, বাদরগুলা কি গাছের মধ্যে থাকে, গাছের মধ্যে থেকে সাউন্ড করে, বুঝছো? যে বাঘ আসতে, বাঘ আসছে, হরিণ গুলা কি দৌড়া শুরু করে, বুঝছো? আচ্ছা, এটা এটা একটা সুন্দর বাংলাদেশের জন্য একটা কি উদাহরণ। উদাহরণ। ঠিক আছে, মনে থাকবে। জি। স্যার, আজকে ক্লাসটার পিডিএফ নাই। আমি আরো বলতে চাচ্ছিলাম এটা পিডিএফ নাই। আমার নিজের, ডিসপ্লে। না না, স্টোরেজ ফুল হয়ে গেছে তো, এই জন্য হয়তো বা ওই ইয়ারটা আছে, মিসকাতেরটা আছে, ওটা একই। হুম, কি বলবো এটাকে, wait, অ্যালট্রুইজম। আগে এটা টিকটা তো নিয়ে সলভ। এমসিকিউ আসছে মেডিকেলে। হ্যাঁ, এটা নিয়ে এমসিকিউ আসে বেশি, সিকিউর জন্য লাগবে না, এটা এমসিকিউর জন্যই লাগবে। হুম, অনেকগুলা পিডিএফ হয়ে গেছে তো, একটা একটা করে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, অ্যালট্রুইজম। অ্যালট্রুইজম, এবার হচ্ছে মৌমাছি। মৌমাছি যদি জানতে হয়, মৌমাছির একটা বেসিক জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি, মৌমাছির এটা এটা 7 স্টারের অর্ধেক, সবচেয়ে বেশি এটা আসে। তো মৌমাছি কয় ধরনের, মৌমাছির একটা নাম ভালো করে জানো, 3 ধরনের বাংলাদেশে পাওয়া যায়, 3টা প্রজাতি বেশিরভাগ পাওয়া যায় আর কি। এছাড়া এখন ইউরোপ আফ্রিকা থেকে অনেক ধরনের মৌমাছি আনে মধুর জন্য। 3 প্রজাতি হচ্ছে বাংলাদেশের লোকাল। অ্যাপিস ইন্ডিকা সবচেয়ে বেশি এটা ইউজ করে,
ইয়েস, এটা আর এটা, আমরা ছোট থেকে পড়ে আসতেছি। হ্যাঁ এটা বৈজ্ঞানিক নাম, এটা নিচে দাগ দিতে হয়। এটা থেকে আমরা মধু মধু চাষ, কৃত্রিম ভাবে মধু পাই। কৃত্রিম উপায়ে চাষ করা যায় এদেরকে, একটু বলদ টাইপ আর কি। তারপরে হচ্ছে এগুলো কামড় অ্যাপিস দেয় ডোম। না, মানে ফুল ফুটায় না? ফুটায়, হ্যাঁ, ওটাই। কিন্তু এত ইয়া না, হিংস্র না। আফ্রিকান মৌমাছিগুলো বেশি খারাপ। তার অ্যাপিস তো হ্যাঁ। আমাদের দেশে ডরসাটা গুলা তো কামড়ায়। কম কামড়ায় আমার ভাই, মাথার এত উপর একবার এত পড়ছিল। খুব কম, কম, খুব কম ইনসিডেন্ট হয়। কিন্তু ও আফ্রিকাতে তো মানুষ মারা যায়, এখানে কয়জন মারা যায় বুঝো না? ও না, বুঝছি, হ্যাঁ, মারা তো তো যায়। অ্যাপিস ডরসাটা হচ্ছে একটা, মানে হচ্ছে এরা পাহাড়ি এলাকায় বেশি থাকে, মাঝে মধ্যে এদিকে আসে, ঘুরে গাড়ি চলে যায়। এটা হলো তা পরিযায়ী করে আর লাগে কি। গায়ে বেশি বেশি। পাওয়ারফুল। বুঝছো? হ্যাঁ। হ্যাঁ। এরপরে দাও, আরেকটা হচ্ছে অ্যাপিস ফ্লোরা, এগুলো সবচেয়ে ছোট। ফ্লোরিয়া। ফ্লোরা। ফ্লোরিয়া, ফ্লোরা। ফ্লোরা 6 ইঞ্চির বললাম, মতো লম্বা বলছে। এটা ছোট হয়, সবচেয়ে ছোট, আকারে ছোট। আর বইয়ের মধ্যে লেখা আছে দেখবা, আরো দুইটা আছে, ওই দুইটার নাম মুখস্থ না করলেও হবে। আকারে ওগুলা এখন নতুন করে আনে। ঠিক আছে, এবার দেখো এইখানে এই ইয়ার মধ্যে একটা জিনিস, মৌমাছির মধ্যে একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম মানে কি? মরফিজম মানে আকার আকৃতি, পলি মানে বিভিন্ন বা অনেক। বুঝছো? হুম, তিন ধরনের হ্যাঁ। কাজ এবং আকৃতির উপরে নির্ভর করে আমরা তিন ধরনের মৌমাছি পাই। এই জন্য কাজ ও আকৃতি অনুসারে কয় ধরনের পাই? তিন ধরনের। 3 ধরনের। আমরা এটা এখন আগে শিখি, তারপরে আমরা বলবো। এটার আগে আমরা একটু প্রজননটা শিখে আসি। প্রজনন, প্রজননটা বুঝলে এটা তিন ধরনটা বুঝতে সুবিধা হবে। মৌমাছির প্রজনন, তো মৌমাছির প্রজননে সবার আগে থাকে রানী। ঠিক আছে, রানী বানান ঠিক করে লিখি, রানী, রানী মৌমাছি। তুই। হ্যাঁ, এই রানী মৌমাছি দুই ধরনের ডিম পাড়ে, একটা হচ্ছে নিষিক্ত ডিম, একটা হচ্ছে অনিষিক্ত ডিম। হ্যাঁ, একটা হচ্ছে নিষিক্ত ডিম, আর একটা হচ্ছে অনিষিক্ত ডিম। ঠিক যে। আছে, এই অনিষিক্ত ডিমটা হচ্ছে আমাদের এটা একটা জায়গায় থাকে, ওদের যে খোপ গুলা আছে, এগুলা ডিম হচ্ছে কি, অনিষিক্ত হলে কি হবে? অ্যান হবে। এটা শুধুমাত্র ডিম্বাণু দিয়ে গঠিত হয়। এই দেখো, তারপরে এরা লার্ভা তৈরি করে, লার্ভাটাও অ্যান হয়। লার্ভাটা বি বেডে থাকে, বি বেডে থাকে, বাংলা লিখলে হইলেও বি বেড, বি বেডে থাকে, থেকে ওইখানে পুরুষ, পুরুষ হয়, পুরুষ বা ড্রোন, পুরুষ বা ড্রোন মৌমাছি হয়। পুরুষ মৌমাছির নামে ড্রোন। দেখো এখানে ডিম্বাণু মিলিত হয়েছে, শুক্রাণু মিলিত হয়েছে, না, পার। এটাই পার্থেনোজেনেসিস, আমরা যেটা পড়ে আসছি। হুম। নো জেনেসিস, এটা হচ্ছে কোন ধরনের পার্থেনোজেনেসিস বলতো? হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। এবার নিষিক্ত ডিম অলওয়েজ টু এন হবে, মানে কি, এখানে শুক্রাণুও থাকবে প্লাস ডিম্বাণুও থাকবে। এই দেখো, শুক্রাণু ডিম্বাণু মিলে দুই ধরনের লার্ভা, দুইটা লার্ভা তৈরি করলো ধরো।
লার্ভা। লার্ভা গুলো হচ্ছে 2n হবে এখানে, 2n। কয়টা হচ্ছে 2n। এবার দেখো লার্ভাটা যদি আমার বি বি বেডে থাকে, বি বেডে থাকলে সেটা কর্মীতে পরিণত হবে, কর্মী মৌমাছি। বুঝছো? কর্মী মৌমাছিতে পরিণত হবে। আর যদি এটাকে একটা জিনিস খাবাই, সেটা হচ্ছে কি রাজকীয় জেলি, বা এটাকে বলে রয়্যাল জেলি। রয়্যাল জেলি যদি খাবাই তাহলে কি হবে? এটা রয়্যাল জেলি যদি খাবাই তাহলে সেটা রানী মৌমাছি তৈরি করবে। কি করবে? রানী মৌমাছি তৈরি করবে। এটাও 2n, এটাও 2n। এবার তোমাদেরকে জানতে হবে হোয়াট ইজ রাজকীয় অম্ল। রাজকীয় অম্ল না, রাজকীয় জেলি। দেখো তাহলে আমরা মৌমাছি কয়টা প্রজাতি পাইলাম? একটা হচ্ছে কর্মী, একটা হলো রানী, আর একটা হলো পুরুষ। এখন রাজকীয় অম্লটা তৈরি করে হচ্ছে একজনে, মেইনলি একজনে তৈরি করে, নিরীহ একটা ব্যক্তি। এখানে যাদের কোনো ক্ষমতা নাই তারাই তৈরি করে। কারা বলো তো? কাদের কোনো ক্ষমতা নেই এখানে? বলতে পারবা? কর্মী, কর্মী হ্যাঁ, না সরি, ভেরি গুড। কর্মীদের। কর্মী খালি কাজ করবে, খাটবে, তারপর মরে যাবে গা। কর্মী মৌমাছি, মৌমাছি দুইটা গ্রন্থি থাকে। মৌমাছির দুইটা গ্রন্থি, গ্রন্থিগুলোর নাম হলো, একটা হলো হাইপোগ্লোসাল ও হাইপোগ্লোসাল মানে, সরি হাইপোগ্লোসাল না, হাইপোফ্যারেঞ্জিয়াল মেবি, দেখি নিও। হাইপোফ্যারিংস মানে হচ্ছে গলবিলের নিচে, হাইপোফ্যারেঞ্জিয়াল, ফ্যারেঞ্জিয়াল ও ম্যান্ডিবলে, ম্যান্ডিবল তো নিচের চোয়াল আর কি, ম্যান্ডিবুলার গ্রন্থি থেকে, গ্রন্থি থেকে ক্ষরিত ভিটামিন প্রোটিন, ক্ষরিত ভিটামিন প্রোটিন এবং হচ্ছে স্টেরয়েড সমৃদ্ধ কি পুষ্টিকর খাদ্য। বুঝছো? এটা খাওয়াইলে ওরা কি রানী মৌমাছি তৈরি হয়ে যায়, মানে কোনো ইয়া থেকে। ঠিক আছে? উম, হ্যাঁ, এটা কাকে খাবায়? একটা লার্ভাকে খাবায়, লার্ভা দশা। মানে এই লার্ভাটা এখনো কর্মীও হয় নাই, কিছু হয় নাই। বুঝছো? তখন লার্ভা দশায় খাওয়ানো হয়। এটা একটু পার্সেন্টেজ গুলো মনে রাখতে হবে খাওয়ানো। এখানে কি কি কটুক থাকে, যেমন ওয়াটার, এখানে ওয়াটারের মেজরিটি 60 থেকে 70%। তারপরে হচ্ছে প্রোটিন 12 থেকে 15%। তারপরে হচ্ছে সুগার বা চিনি, সুগার হচ্ছে 10 থেকে 16%। হ্যাঁ, আর লিপিড, লিপিড হচ্ছে কত যেন ছিল, 3 থেকে 6 মনে হয়, 3 থেকে 6%। ঠিক আছে? ভিটামিনটা দেখে নিও, ভিটামিন টিটামিন থাকে। ভিটামিন কয় পার্সেন্ট? ভিটামিন 1 2%। ভিটামিন 2 থেকে 3%। 2 থেকে 3%। ঠিক আছে, এটা মনে রাখবা তো। আমরা এখান থেকে মৌমাছির কাহিনী বলে বুঝে গেছি। কিন্তু এবার একটা জিনিস বলে দিই, তাহলে কোন মৌমাছি বেশি থাকে, কোন মৌমাছি কম থাকে, তুমি তোমার মতে তোমরা কি বলো? কর্মী বেশি থাকবে। হ্যাঁ, অবশ্যই কর্মী বেশি থাকবে। কর্মী কয়জন থাকবে আনুমানিক, বলতে পারবা? 60 থেকে 80 হাজার এখানে লিখছি। একটু বইয়ের হুম, মধ্যে। হ্যাঁ, এইটা 1 লাখের মতো থাকতে পারে। 60 থেকে 80 হাজারে বলি আমরা। কিন্তু রানী কিন্তু একটাই, রাজ্যের রানী হ্যাঁ, একটাই। আর একটাই। পুরুষ, ওর জন্য পুরুষ থাকবে 300 থেকে
3000। বুঝছো? পুরুষ পুরুষ হ্যাঁ, পুরুষ বা ড্রোন মৌমাছি। ঠিক আছে, এবার দেখো হুম, মৌমাছিগুলার আকার আকৃতি ওভাবে আলাদা করে না পড়ে আমরা বক্স আকারে শিখলে ভালো। বক্স আকারে করিনি ওটা, তুমি পৃথক পৃথক পড়লে অনেক কিছু মনে থাকবে না, বক্সে মনে থাকবে। ঠিক আছে, তো প্রথমে বিষয়, তারপরে হচ্ছে রানীকে আগে লিখি, রানীর পরে আসে পুরুষ, পুরুষের আরেকটা নাম হলো ড্রোন, আর কর্মী। আমরা লাস্টে আরেকটা টপিক বাকি আছে, তাহলে শেষ অধ্যায়। এদের কাজগুলা বলে দিলে হয়ে যাবে। দাও বিষয়, বিষয়গুলোর মধ্যে সবার আগে হচ্ছে আকার। কার আকার বড় হবে বলো তো? রানীর আকার সবচেয়ে বড় হবে, রানীর আকার বড় হবে, কর্মীর আকার ছোট হবে, কিন্তু পুরুষের আকার কি হবে? রানী থেকে ছোট, কর্মী থেকে বড়। কর্মী থেকে বড়। মাঝারি বলি আমরা অনেক সময়, হ্যাঁ, ছোট, কর্মী থেকে বড়। ঠিক আছে, প্রজননটা কেমন হয়? সবাই সক্ষম। সক্ষম সবাই? হুম, এই সক্ষম এই সক্ষম, কিন্তু কর্মীর তো কোনো আকাম না, জীবনে কিছুই নেই তাদের। আচ্ছা, প্রজনন অক্ষম তাহলে সংগ্রহ, মধু সংগ্রহ করতে পারে কারা? রানী তো ঘরের ভিতরেই থাকবে, অবশ্যই পারবে না, অংশ তাই না? নেয় না, হ্যাঁ। পুরুষও ঘরের ভিতরে থাকবে, অংশ নিবে না, কর্মী যা করার করবে। পরাগ সংগ্রহ কে করবে? একই রকম। বেচারা কর্মীরা সব কাজ করে কিন্তু হ্যাঁ, ওদের জীবনে কোনো কোনো কিছু মূল্য মিলে নেই। না। হ্যাঁ, ঠিক আছে, এবার হুম, যে ইয়া কি বলে, ওদেরকে আকর্ষণ করে রাখতে, মানে হচ্ছে রানীকে যেন মেনে চলে, তাই এরা একটা জিনিস রিলিজ করে, বুঝছো? ইয়া ইয়াটা রানী মৌমাছি, ফেরাম বুঝছো? ফেরোমন। এটা হলো ফেরোমন, এই ফেরোমনটা হচ্ছে ইয়াও রিলিজ করে, ওই পিঁপড়াও, যেন তারা পথ না ভ্রষ্ট হয়, বুঝছো? ফেরোমেন, ফেরোমেন, ফেরোমেন কে শুধু করতে পারে? রানী রানী। রানী ইয়া করে। হ্যাঁ, সবাইকে আকৃষ্ট করে রাখার জন্য, মানে সবাইকে দলবদ্ধ করে রাখার জন্য। ঠিক আছে, হুম, হুম। এবার উৎপত্তি কই থেকে হয়? রানীর নিষিক্ত থেকে। এখানে সবাই নিষিক্ত ডিম, শুধু পুরুষ বাদে, পুরুষ হলো অনিষিক্ত। ঠিক আছে, এবার আরো কয়েকটা, আরো 2-4টা পার্থক্য লিখি। আয়ুষ্কাল। রানী মৌমাছি মরে গেলে তো শেষ, তাই না? একটা পুরা জাত শেষ হয়ে যায়। তাহলে বয়স বা আয়ুষ্কাল কত বছর বাঁচে? 3 থেকে 5 বছর বাঁচে। এরা 50 দিন বাঁচে মাত্র, আর এরা 50 থেকে 60 দিন। 50 থেকে 60 দিন বলে, কিন্তু যে দিন প্রজনন করবে ওই দিনে ঠাস করে মরে যাবে গা, চিন্তা করিও না। হুম, মৌচাকে সংখ্যা, এটা বলে ফেলছি। একটা, দুইটা থাকলে যুদ্ধ করা 300 শুরু থেকে করবে, দুইটা থাকলে যুদ্ধ করা শুরু করবে ওরা, যতক্ষণ না একটা রানী মারা যায়। 300 থেকে 3000, 60 থেকে 80। কোনো কোনো ক্ষেত্রে লক্ষাধিকও থাকে।
মনে রাখবা। এবার হচ্ছে বৈবাহিক উড্ডয়ন, মানে প্রজননের সময় একটা উড্ডয়ন দেয়, উড়ে আর কি। এরা প্রজনন যারা করবে তারা শক্তি দিবে। কর্মীর আকাইম্যা জীবন আকাইম্যায় রয়ে গেল। হ্যাঁ, এবার হচ্ছে শেষ টপিক এই অধ্যায়ের, সেটা হচ্ছে আহ কি বলে, ও একটা জিনিস বলি নে, যখন রানী মারা যায় না, তার উম, হুম। তারে দুধুর লার্ভাকে খাবাইলেও রাজকীয় জন্ম 16 দিন, 16 দিন লাগে। 16 দিন লাগে হচ্ছে নতুন। রানী মারা যায় কোন কারণে? নতুন অনেক কারণে, 3-5 বছর হয়ে গেছে, এখন মারা যাবে না, বয়স শেষ। নতুন রানী সৃষ্টিতে, বুঝছো? এই জিনিসটাকে কি বলে জানো? এই জিনিস বলে সুপার সিডিউর। মানে রানী নির্বাচন করে আর কি আরেকজনকে। হুম, সিডিউর, সিডিউর। ঠিক আছে, লাস্ট অধ্যায়, লাস্ট টপিক, আর কিছু নাই। সেটা হচ্ছে এদের গুরুত্ব। তোমরা জানো এদের গুরুত্ব না, এদের মানে হচ্ছে সামাজিক ক্রিয়াকলাপ করে যে, সামাজিক ক্রিয়াকলাপ গুলা কি কি করে, সামাজিক আচরণ গুলা। আমাদের এখন সামাজিক আচরণে আছে। সবার আগে এখানে দুইটা জিনিস ভালো করে পড়তে হয়, এক হচ্ছে তাদের নৃত্যটা, আর একটা হচ্ছে শ্রম বন্টনটা। আমি শ্রম বন্টন দিয়ে শুরু করবো, নৃত্য দিয়ে শেষ করবো। শ্রম বন্টন আমি লিখিনি। শ্রম বন্টন, 2 নম্বরে হচ্ছে পয়েন্ট হচ্ছে খাদ্য যোগান, পরিষ্কার পরিচ্ছন্নতা। 4 4 হচ্ছে প্রতিরক্ষা। 5 জনগণ জনগণতান্ত্রিকতা। বিআই উত্তরাধিকার নির্বাচন, অধিকার। বিদ্রোহ, বিদ্রোহ তখনই করে যখন একাধিক কি আসে, রানী মৌমাছি চলে আসে। 8 নম্বর হচ্ছে চুরি ডাকাতি, এরা অন্য মৌচাকে যায় চুরি ডাকাতি করতে পারে। আর সবাই লাস্টে লাবিবা কি আসে? আছে না, বেরোয় গেছে তো। ও বেরিয়েছে কখন আমি বলতেছি। মনে সমস্যা হয় ওর নাই, কারেন্ট চলে গেছে তো। হ্যাঁ, সমস্যা নাই, ইয়া করো, করে ফেলো তাহলে। এটা বেশি কিছু না, আর একটু আছে, ভাব বিনিময়, রেকর্ডিং তো হচ্ছে। হুম, তোর কারেন্ট গেছে হয়তো। রেকর্ডিং করছি তো এই জন্য। ভাব বিনিময় দাও। শ্রম বন্টন একটু ভালো করে পড়ে। শ্রম বন্টনে যখন এরা খুবই ছোট থাকে, বুঝছো, মানে কাজ তো করবে কে, একজনই, কর্মী। শ্রম বন্টনে কাজ করবে কে, কর্মী, অবশ্যই কর্মী, কোন? কর্মী ছাড়া কেউ কাজ করতে পারবে না। কর্মীর বয়স যখন মাত্র 3-4 দিন থাকে, 3-4 দিন থাকে, তখন সে কি করে, ম- মধু কুটুরি আছে না, যেখানে মধু থাকে, হুম, ওই কুটুরি গুলা কি করে, পরিষ্কার করে, বুঝছো? তখন থেকে কাজ করা শুরু করে। হ্যাঁ, 18 থেকে 20 দিনের সময় সে মধু সংগ্রহ করে। 18 থেকে 20 দিনের সময় কি করে, বাংলায় মধু লিখি। সংগ্রহ। 18 থেকে 20 দিনের সময় কি করে, মধু আহরণ করে। আহরণ
রন করে। আর তার শেষ বয়সে কি করে, পানি সরবরাহ করে, পানি বহন করে। পানি বহন। আর হচ্ছে মানুষ বুড়ো হইলে কি করে, অবসর যাপন করে। অবশ্যই। অবসর যাপন করে মানে এই এখন রিটায়ার্ড করেই ফেলছে, এখন কি মরার জন্য অপেক্ষা করবে। শেষ। হুম। এবার ভাব বিনিময়ের জন্য, ওরা ভাব বিনিময়ের জন্য নৃত্য প্রদর্শন করে, বুঝছো? মৌমাছি কি নৃত্যকে এক কর্মী আরেক কর্মীর সাথে হুম। ভাব বিনিময়ের জন্য? হ্যাঁ, মৌমাছির নৃত্যই হলো মৌমাছির বাসা। ওকে, মৌমাছির বাসা বলে, হ্যাঁ, মৌমাছির বাসা বলে। এবার একটা জিনিস মনে রাখবা, যে কোন বিজ্ঞানী এটা প্রথমে ধারণা দিছে, সেটা হচ্ছে কার্ল ফন ফিশ। কার্ল ফন ফিশ, হ্যাঁ, বিজ্ঞানী কার্ল ফন ফিশ সর্বপ্রথম এটার ধারণা দিছিল। শেষ, বুঝছো? এবার দেখো, এদের দুই ধরনের নৃত্য আছে। কয় ধরনের নৃত্য? হচ্ছে বৃত্তাকার নৃত্য, আর এটা হচ্ছে কি, দেদুল্যমান, আর একটা এইটের মতো, বুঝছো? হ্যাঁ। তো এইটের মতো নৃত্যটাকে বলে হচ্ছে ওয়াগেল। ওয়াগল, বাংলা লেখা ওয়াগল, ওয়াগল, বা এটাকে বলে দোদুল্য নৃত্য। আর এখানে এটা একটা কেমন, বৃত্তাকার বা চক্রাকার। এটা তোমার বইতে সাজানো নাই, এই জন্য আমি এটাকে তোমাকে সুন্দর করে বলে দিই। এটা কি দ্বারা কি বুঝে, এই নৃত্য দুইটার মধ্যে কি বুঝে, বলতে পারবা আপনি? এই দুইটা নৃত্যের একটা জিনিস হচ্ছে কাছেই খাদ্য আছে, প্রথমটা মানে বৃত্তাকার এই নৃত্য বলছে কাছেই কি আছে, খাবার। হচ্ছে আর ওয়াগেল নৃত্য মানে হচ্ছে খাদ্যের দিক কোন দিকে ওটা বুঝাইতে, খাদ্যের মান, খাদ্যের দূরত্ব, খাদ্যের মান, দূরত্ব, দিক, এই সব কিছু বুঝাইলো ওয়াগেল দিয়ে। এটা দিয়ে হচ্ছে ইয়া। তো এই অধ্যায়ে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক গুলা পড়ে ফেলছি। দেখো, প্রথম দিন আমরা পড়াইছিলাম কি, দেখো প্রথম দিনেরটা এই তো, প্রথম দিনে আমরা পড়াইছিলাম আচরণের মধ্যে। আচরণ কয় ধরনের, তিন ধরনের: সজাত আচরণ, শিখন, সামাজিক আচরণ। সামাজিক আচরণটাই আমি তোমাকে বলছি কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। ট্যাক্সিসটা এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউ প্লাস ম্যাথস, এটাতে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অনেক ইম্পর্টেন্ট। স্বভাবগত আর প্রতিবৃত্ত আমরা ভালো করে শিখছি। আর হচ্ছে পরিযান, পরিযান আজকে ভালো করে আরো একটু রিভিশন দিছি। মাকড়সার জাল নিয়ে, অপত্যর যত্ন নিয়ে, এগুলো ভালো করে শিখছি। এবার হচ্ছে শিখন পড়ছি। এই শিখনের মধ্যেই প্যাভলভের পরীক্ষাটা, কুকুরের, ওরা ইম্পর্টেন্ট। আর সামাজিক আচরণের মধ্যে আমরা মৌমাছির সবকিছু পড়ছি, নৃত্য আর শ্রম বন্টনটা মেইনলি ভালো করে পড়ছি। কারণ কি এই দুইটাই তোমাকে লিখতে হবে ব্যাখ্যা করে, আর বাকিগুলো এমনি লিখলেই হবে। ক্লিয়ার? ক্লিয়ার।